আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় হাঁটুর জয়েন্টের ব্যথা, তার চিকিৎসা এবং করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার আরিফিন ইফতেখার আহমেদ, কনসালটেন্ট স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সার্জারি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আমরা নিটোর বলে চিনে থাকি। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নাম্বারে। ডক্টর আরিফিন ইফতেখার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ আমরা কথা বলবো হাঁটুর জয়েন্টের ব্যথা নিয়ে, এবং আগে আমরা যেটা বুঝতাম হাঁটুর জয়েন্টের ব্যথা বয়স বাড়ার সাথে সাথে আসলে এগুলো হয়, কিন্তু এখন তরুণদের মধ্যেও কিন্তু হাঁটুর জয়েন্টের ব্যথা, বাচ্চাদের মধ্যেও কিন্তু হাঁটুর জয়েন্টের ব্যথা, এই ধরনের অনেক লক্ষণই কিন্তু দেখা যায়। আজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে একটু জানতে চাই, হাঁটুর জয়েন্টের ব্যথা আসলে কেন হয়ে থাকে, কি কি কারণ রয়েছে? আচ্ছা, হাঁটুর জয়েন্টের ব্যথা মূল কারণ হচ্ছে আজকাল আমাদের বর্তমান জেনারেশনে ওভারওয়েট একটা ফ্যাক্টর করতেছে। আমাদের কিন্তু মোটামুটি সবাই কিন্তু অল্প বয়সে অবেস হয়ে আছি আমরা, স্থূলতার কারণ এটা আছে। এখন ওভারওয়েটের কারণে কিন্তু আমার হাঁটুর জয়েন্ট ব্যথা হচ্ছে। তাছাড়া আমাদের আস্তে আস্তে বয়স বাড়লে আমাদের কিন্তু যে হাঁটু জয়েন্টে যে কার্টিলেজ আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, তখন অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে। দ্যাট মোমেন্টে আমাদের হাঁটু জয়েন্টের ব্যথা শুরু হয়ে যাচ্ছে। আর মেইন কথা আসলে আমাদের মানে এটা মেইন কথা হচ্ছে স্থূলতা, যে ওভারওয়েটের কারণে আমাদের হাঁটু জয়েন্ট ব্যথা মেনলি আসলে হচ্ছে, আর বয়সের কারণে। আচ্ছা, বয়সের কারণে মেইনলি এটা হচ্ছে। তো হাঁটুর জয়েন্টের ব্যথার যে পেশেন্টগুলো আসে নিটোরে, তারা প্রধানত কি কি উপসর্গগুলো নিয়ে বা কি কমপ্লেইন নিয়ে আপনার কাছে আসে? হাঁটুর জয়েন্টের ব্যথা কত প্রকার ব্যথা আছে, যেমন এক এক বয়সে এক এক ধরনের। যেমন অনেক রোগী আছে যাদেরকে বাত সমস্যা আছে, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, ওইসব কমপ্লেইন বলে যে আমার স্যার সকালবেলা প্রচণ্ড ব্যথা করে, মানে মর্নিং স্টিফনেস বলে, হাত পায়ের আঙুলগুলো মানে ছোটো ছোটো আঙুলগুলো জলাপড়া করে, হাঁটু ব্যথা করে, এই ধরনের কমপ্লেনগুলো করে। আর যেসব পেশেন্টে মানে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করছে, ওদের কমপ্লেন হচ্ছে যে আমাদের সিঁড়ি থেকে নামতে গেলে আমার ব্যথা পেন হয়, আর রেস্টে আছে আর পেন শুরু হচ্ছে, বা কিছু হাঁটাহাঁটি করলে হাঁটুর পেন হচ্ছে, বা হাঁটুর মানুষ কটকট আওয়াজ করে। শীতের সময় কিন্তু হচ্ছে হাঁটুর ব্যথা বেড়ে যায়, শীতের সময় হলে পেন হয়, আর টেম্পারেচার কারণ আছে, একটু কোল্ড টেম্পারেচারের সময় আমাদের হাঁটুর ব্যথাটা বেড়ে যায় সময়টা। আচ্ছা, তাহলে কোন ধরনের ব্যথাটাকে আসলে আমরা একটু বিপজ্জনক হিসেবে ধরে থাকি, বা কোন ধরনের ব্যথার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে? আচ্ছা, মেনলি আসলে যে রিউমেটয়েড আর্থ্রাইটিস যে ব্যথাটা আছে, বাতের সমস্যা, ওই ধরনের ব্যথা অবশ্যই সরবরাহ করতে হবে। এছাড়া আমাদের অস্টিওআর্থ্রাইটিস হয়, ওই সমস্যা আমাদের কাছে আসা উচিত। আচ্ছা, আমরা একটু সহজ করে একটু বলি, অস্টিওআর্থ্রাইটিস আসলে কাকে বলছি আমরা? আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিস সোজা কথা বলি যে আমরা যে হাঁটুতে যে আমাদের কার্টিলেজ আছে, যেটা বলে টোনাসটি বলি, যখন সেই কার্টিলেজ হাড়ের ক্ষয় হয়ে যায়, ক্ষত হয়ে যায়, তাদেরকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি। এগুলো আমাদের গ্রেড 1, 2, 3, 4 আছে। আপ টু গ্রেড 1, 2 পর্যন্ত আমরা মেডিসিন ট্রিটমেন্ট ভালো হয়ে যায়। গ্রেড 3-তে গেলে মোটামুটি আমাদের হয়তো বা এটাকে সার্জারি, অথবা গ্রেড 4 আমাদের সার্জারি লাগে সেক্ষেত্রে। আচ্ছা, হাঁটুর ব্যথার জন্য সার্জারি তাহলে প্রয়োজন হতে পারে। গ্রেড 4-এ যায়। আচ্ছা, ডক্টর আরিফিন ইফতেখার, একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে, ফোন কলটি আমরা নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, গাজীপুর কাপাসিয়া থেকে বলছি। জি দর্শক, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, দুই হাঁটুতেই ব্যথা, আমার বয়স 52 বছর। এই হাঁটে বেড়াতে কোনো সমস্যা, কিন্তু বসলে উঠতে সমস্যা হয়। আচ্ছা, এটা কতদিন যাবত, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। আচ্ছা, ব্যথাটা বাড়ে কোন সময়? ব্যথাটা হচ্ছে যখন বসি তখন বাড়ে। আচ্ছা, শুধু হাঁটুতে ব্যথা নাকি হাঁটুর নিচে মাংসটা, যে মাংসটা ব্যথা করে, হাঁটুর নিচে মাংসটা? না, হাঁটুর ভিতরে জয়েন্টের ব্যথা, আর হচ্ছে আপনার হাঁটুর নিচে যে মাংস আছে সেই মাংস একটু ব্যথা করে। আচ্ছা, আপনার সম্ভবত হয়তো হাঁটু অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করছে এক, আর আপনার আসলে কোমরের দিকেও হয়তো লো ব্যাক পেনের কারণে, সেখানে হয়তো পিলারি হওয়ার কারণে কিন্তু নিচে মাংসটা ব্যথা করতেছে। ঠিক আছে, দুটো সমস্যা ডেভেলপ করছে এখানে। সেক্ষেত্রে আপনার ওয়েট কেমন? স্যার ওয়েট স্যার 84 কেজি। 84 কেজি। আর লম্বা? লম্বা স্যার 5 ফিট 7। আচ্ছা, 5 ফিট 7। আর ওয়েটটা একটু কমালে ভালো হয়। ঠিক আছে, 84 কেজি তো ট্রাই করে 75 কেজি আনার চেষ্টা করেন। ঠিক আছে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওয়েটটা কমান, আপনার হাঁটু ব্যথাটা কমে যাবে। আর আপনার বাসার বাথরুম কি কমোড নাকি নিচে বাথরুম? স্যার বাথরুমে বসলেই বেশি সমস্যা। বাথরুম নিচে বাথরুম না কমোড বাথরুম? না স্যার, বাংলা। আপনারা একটু কাজ করে বাথরুমটা একটু করেন, এটা একটু ইংলিশ কমোড ইউজ করেন, বা চেয়ার কমোড পাওয়া যায়, তাহলে মোটামুটি একটা ব্যথা কমে যাবে। আপনি মানে নিচুও বসবেন না, জাস্ট যা বসবেন আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসবেন, সমান্তরাল বসবেন। চেয়ারে আমরা যেভাবে চেয়ারে বসে থাকি, সেই স্টাইলে বসে থাকলে আপনার ব্যথা কম থাকবে সব সময়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক ফোন করবার জন্য।
আমরা কথা বলছিলাম হাঁটুর জয়েন্টের ব্যথা নিয়ে এবং হচ্ছে ইতিমধ্যে আপনি জানালেন কি কি ধরনের হাঁটুর জয়েন্টের ব্যথা আছে। আমি একটু জানতে চাই, যখন এই ধরনের হাঁটুর জয়েন্টের ব্যথা হয় তখন অনেকে ঘরোয়া কিছু উপায় হচ্ছে অ্যাপ্লাই করে থাকেন, কেউ কেউ গরম সেক দেন, কেউ কেউ ঠান্ডা সেক দিয়ে থাকেন। কোন সেকটা আসলে কখন দিতে হবে এটা কি করে বুঝবো? যেটা হচ্ছে সাপোজ কেউ কোনো ব্যথা পেয়ে গেল, হঠাৎ করে পড়ে গেল বা মুচকে গেল, আঘাত পড়ে, সেক্ষেত্রে আইস কম্প্রেশনে ভালো হয়, ঠান্ডাতে ভালো হয়। আর যেগুলো নর্মাল ব্যথা লাগে, হাঁটু ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিস বা নর্মাল পেইনগুলো আছে, সেক্ষেত্রে আমরা একটু গরম শেক দিলে বেটার হয়। অর্থাৎ যদি ইনস্ট্যান্টলি হচ্ছে কেউ পড়ে গিয়েছে হাঁটুতে ব্যথা হচ্ছে, আইস কম্প্রেশন ইজ বেস্ট, আইস কম্প্রেশনটা দিতে হবে। এবং পরবর্তীতে যে যদি গরম শেক দিতে হয় সেটা কতদিন পরে? না, সেটা হচ্ছে কোনো লং টাইম ব্যথা হলে। আচ্ছা, লং টাইম যদি ব্যথা হয় সেক্ষেত্রে হচ্ছে। আচ্ছা, হাঁটুর জয়েন্টের ব্যথার জন্য আপনারা কি কি ধরনের ডায়াগনোসিস করে থাকেন, চিকিৎসা পদ্ধতি কি রয়েছে, এগুলো জানবো। প্রথমে একটু নির্ণয় পদ্ধতিটা জেনে নেই, ডায়াগনোসিস কিভাবে করে থাকেন? এইটা এক একটা রোগীর ক্ষেত্রে এক এক ধরনের আমরা করি। প্রথমত বিভিন্ন বিষয়ে আমরা মানে ক্লিনিক্যাল এক্সাম করি কি অবস্থা। লাইক এক্সাম্পল, আমরা অস্টিওআর্থ্রাইটিস ক্ষেত্রে পেশেন্টে আমরা ফার্স্টে এক্সেট নি জয়েন্ট দিই, স্ট্যান্ডিং পোর্শন দিই। সেখানে আমরা দেখি যে জয়েন্ট স্পেসটা কেমন আছে, জয়েন্ট স্পেসটা ন্যারো হয়ে রিডিউস হয়েছে কিনা, বা অস্টিফাইড ডেভেলপ করছে কিনা, বা আর কোনো বোন কর্টেক্স ডেন্সিটি কেমন আছে, সেগুলো আমরা দেখে আমরা এটা নর্মাল এক্সেতে ফাইন্ডিং করলে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করছে বোঝা যাচ্ছে। আর এছাড়া যদি রিউমেটয়েড আর্থ্রাইটিস হলে সেক্ষেত্রে মানে বাতের সমস্যা, সেক্ষেত্রে আমার কিছু আরআই টেস্ট দিই, এএনসি, তারপরে এএনসি টেস্টগুলো দিই, তারপর আমাকে সিবিসি টেস্ট দিই, তারপর হাঁটুর এক্সরে দিই। সবগুলো মিলে আমার বাতজ্বর বা রিউমেটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোস করা হয়। আর অন্যান্য বিভিন্ন কন্ডিশন আছে, লাইক টিনেজার এজে কিছু সমস্যা হয়, সেগুলো পেশেন্টে মিলে আমার পেশেন্টের মানে ফিচার শুনে আমরা পেশেন্টের ডায়াগনোস করি যে এই সমস্যা ডেভেলপ করছে, পেটলার কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, হাঁটুর জয়েন্টে যখন সোয়েলিং হয় তখন সেটা আসলে কিসের লক্ষণ বলে? যখন অনেকের দেখা যায় হাঁটুর জয়েন্ট ফুলে গিয়েছে, সেটা কেন হয়ে থাকে? এইটা হচ্ছে অনেক সময় আমাদের সেপটিক নি হলে, আমাদের হাঁটু কোনো ইনফেকশন হলে হতে পারে, সাপোজ মানে কোনো আঘাত পেলে ফুলে যেতে পারে, সেক্ষেত্রে আমরা সেপটিক নিতে বা আঘাত পেলে আমাদের ফুলে যেতে পারে। সেক্ষেত্রে সেক্ষেত্রে বেস্ট হচ্ছে যে পাটা রেস্টে রাখা। আর অনেকে যদি দেখা যায় যে হঠাৎ করে পা মচকে গিয়েছে, মচকে যাওয়ার পর হাঁটুর জয়েন্টে ব্যথা পেয়েছে, তখন কি প্লাস্টার করাটা একদম বাধ্যতামূলক কিনা? কারণ আমি একটু বলছি যে অনেকের কিন্তু এরকম কমপ্লেইন থাকে যে আসলে অর্থোপেডিক ডক্টরের কাছে গেলেই প্লাস্টার করে দেয়। একটা কথা বলি শুনুন, ফ্র্যাকচার হওয়ার থেকে লিগামেন্ট ইনজুরি হয় বেশি খারাপ। আচ্ছা, আমাদের যখন কোনো পা মচকে যায় তার মানে কোনো লিগামেন্ট টুইস্টিং ইনজুরি হয়েছে। লিগামেন্ট মানে যেসব লিগামেন্ট আমাদের হাঁটুর বিভিন্ন বোনসগুলো আটকে রাখে। এখন রোগীরা মনে করে যে ফ্র্যাকচার হয় না, কেন আমি প্লাস্টার করবো? বাট লিগামেন্ট যদি সাপোজ যে সেই ইনজুরি প্লাস্টার না করে, সে হয়তো মেডিসিন খাবে, ভালো হয়ে যাবে, বাট ঠিক এই ব্যথা নিয়ে সে 3-4-6 মাস ভুগবে। আচ্ছা, অর্থাৎ দীর্ঘদিন ভুগবে না। এমন রোগীরা বলবে যে স্যার আমার 2 মাস আগে পা মুচকে গেছিল, তখন ফার্মেসি ওষুধ কিনে খাইছি, খাওয়ার পর ব্যথা কমে গেছে, বাট আবার ব্যথা শুরু হয়েছে, আমি সে আবার আগামী ব্যথা শুরু হয়ে গেছে। এটা মানে সে লিগামেন্টও হিল হয় নাই। এবং সরাসরি দেখা যায় ফার্মেসি থেকে তারা কিন্তু ব্যথার ওষুধ যেগুলো রয়েছে, পেইন কমবে, বাট পেইনটা এটা পেইন কমবে, বাট তাতে পেইন আবার লং টাইম সে ভুগবে এটাতে। এবং লং টার্ম যদি এই পেইন কিলার গুলো খেয়ে থাকে, সেক্ষেত্রে তো একটা স্বাস্থ্যের উপর কিডনির একটা সমস্যা হতে পারে। আচ্ছা, এবার একটু চলে আসি চিকিৎসার দিকে। হাঁটুর ব্যথার জন্য বা হাঁটুর জয়েন্টের জন্য হচ্ছে কি কি আধুনিক চিকিৎসা রয়েছে? আপনারা কি চিকিৎসা করে থাকছেন নিটোরে? আচ্ছা, নিটোরে আমরা অস্টিওআর্থ্রাইটিস হলে আমরা সাপোজ গ্রেড 1 গ্রেড 2 এর ক্ষেত্রে আমরা পেশেন্ট নর্মাল আমরা লাইফ স্টাইল মডিফিকেশন বলি। পেশেন্টকে আমরা ফার্স্ট কিছু বলি যে আমরা ওভারওয়েট থাকে, বলি যে আপনারা ফার্স্টে ওয়েট কমান। এটা আমরা ফার্স্টে বলি যে আগে ওয়েটটা কন্ট্রোল করতে হবে, একটা আমার কথা। সাথে পিছনে আমরা কিছু পেইন কিলার দিই, লাইক ন্যাপ্রোসিন গ্রুপে বা ইটোরেক্সি বা এই যে পেইন কিলার দিই। সাথে আমরা মাসমাভিলাক্সেন, সাথে ক্যালসিয়াম, ভিটামিন ডি এই ওষুধগুলো অ্যাড করি, বা ইভেন অনেক সময় পেশেন্ট আমরা গ্লুকোজামাইন, তারপর হাইলোনিক অ্যাসিড এইগুলো ওষুধ অ্যাড করি। আর যে সকল পেশেন্ট সাপোজ মনে করেন যে আমার ব্যথা কন্টিনিউয়াস ওষুধ খেলে লাভ হচ্ছে না, সেক্ষেত্রে পেশেন্ট আমরা ইন্টারআর্টিকুলার স্টেরয়েড দিই অনেক সময়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি একটা স্টেরয়েড পেইন কমে যাচ্ছে। স্টেরয়েড দিলে তো এমনিও পেইন কমে যাওয়ার কথা, বাট সেটা কি ভালো? বর্তমানে দিচ্ছি আমরা পিআরপি দিচ্ছি আমরা, যেটা বলে প্লেটলেট প্লাজমা। পিআরপি দিলে পেশেন্ট আলহামদুলিল্লাহ মোটামুটি 1 মাস গ্যাপে 3টা দিলে মোটামুটি প্রায় 2 থেকে 4 বছর ভালো লাস্টিং করে। আচ্ছা, পিআরপি নিয়ে যেহেতু কথা চলে আসলে একটু পিআরপি নিয়ে জেনে নিই। যেহেতু একটা আধুনিক চিকিৎসা এবং পিআরপি অনেক ক্ষেত্রে এখন ব্যবহার হচ্ছে এবং খুব ভালো একটা সুফল কিন্তু আসছে, তো পিআরপিটা আসলে কি? পিআরপির ফুল মিনিংটা কি রয়েছে, কিভাবে দেওয়া হয়? ফুল মিনিং হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। আচ্ছা, প্লেটলেট রিচ প্লাজমা মানে সেটা যদি বাংলায় বলে অনুচক্র সমৃদ্ধ একটা প্লাজমা। আমরা পেশেন্টের থেকে ব্লাড নিই, নরমাল সাপোজ 10 ml ব্লাড নেওয়া হয়, নিজের রক্ত মানে পেশেন্ট ওন ব্লাড। সেটাকে আমরা সেন্টিফিউজ মেশিনের মধ্যে আমরা এটাকে সেন্টিফিউজ করি, তারপর করার পর সেখান থেকে প্লাজমা নিয়ে সেটাকে আবার ফার্দার সেন্টিফিউজ করে অক্সিডেশন করে আমরা হাই কনসেন্ট্রেট প্লেট তৈরি করি।
আচ্ছা। এবং সবচেয়ে মেইন কথা আসলে কোনো সাইড এফেক্ট নেই, কারণ এখানে কোনো কেমিক্যাল এজেন্ট ইউজ করা হচ্ছে, সম্পূর্ণ মানে নিজের শরীরের ব্লাড থেকেই এটা ব্যবস্থা করা অর্থাৎ হচ্ছে। নিজের শরীরের ব্লাড থেকে সেই প্লাজমাটাকে আমরা সরিয়ে দিয়ে সেই প্লাজমাটাকে আমরা ইনজেক্ট করছি হ্যাঁ, সেই এটা 100% জলগুলোতে। safe। এবং 100% যেহেতু নিজের রক্ত। পিআরপিটা স্লো কাজ করে, বাট ইটস লং টাইম খুব ভালো লাস্টিং করে এটা। লং টার্ম। আচ্ছা, আমরা পিআরপি নিয়ে কথা বলছিলাম। পিআরপির সেশন মিনিমাম কয়টা নিলে আসলে এই যে হাঁটুর ব্যথা এটা ঠিক হয়ে যেতে পারে বা এটা সম্পূর্ণভাবে গ্রেডের উপর ঠিক হবে? ডিপেন্ড করতেছে। আমরা অস্ট্রেলিয়াতে গ্রেড 1 2 3 4, গ্রেড 1 2 এর ক্ষেত্রে আমরা মিনিমাম 3টা কথা বলি আমরা। আচ্ছা আর গ্রেড 4 এর ক্ষেত্রে বলি 3 আর 4 এর ক্ষেত্রে মানে 4টা হলে ভালো হয় আমাদের। আচ্ছা, খরচ সম্পর্কে একটু জানতে চাই। এটা যদি একটা হাঁটুতে পার্সন 5 থেকে 7,000 খরচ হয় মোটামুটি হাসপাতাল ভেদে। হাসপাতালের ভেতরে একটা। আচ্ছা, গভর্নমেন্ট হসপিটালগুলো থেকে अवेलेबल আছে? তো পিআরপি স্টার্ট করে না এখনো স্টার্ট হয়নি। কারণ এটা গভর্নমেন্ট এত রোগী আছে এটা আসলে সম্ভব না এটা। হ্যাঁ, আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি যে পিআরপি ব্যতীত আর কি কি আধুনিক চিকিৎসা রয়েছে, এবং আপনি যেহেতু বললেন জয়েন্টের ব্যথার জন্য কিন্তু সার্জারি পর্যন্ত করা হয়, সেই সার্জারিটা করার পরবর্তীতে পেশেন্ট কি সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায় কিনা, সার্জারি কোন ক্ষেত্রে হয়, একসাথে একটু জানতে চাই। আচ্ছা, আমাদের পিআরপিতে আরো কিছু আমরা স্টিম সেল দিই আমরা, ঠিক আছে? আচ্ছা। আধুনিক স্টিম সেলটা বর্তমানে খুব ভালো কাজ করতেছে। আর স্টিম সেলের পরবর্তী আমরা পেশেন্টের গ্রেড 4 এর ক্ষেত্রে আমরা টিকেআর বলি, টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি করে থাকি। আচ্ছা, গ্রেড 4টা আমরা আসলে কাকে বলছি? সেই অবস্থায় হাঁটুর অবস্থা কেমন হয়? সেক্ষেত্রে হাঁটু দেখা যায় হাঁটুর পুরো অস্টিওফাইড পুরো বেড়ে গেছে, পুরো বোন ডেন্সিটি একদম মানে ন্যারো হয়ে গেছে, পুরো জয়েন্ট স্পেস ন্যারো হয়ে গেছে, মনে হচ্ছে পুরো হাত দিকে মনে হচ্ছে পুরো ডিস্ট্রয় হয়ে গেছে, মনে হচ্ছে পুরো জয়েন্ট এক্সেপ্ট মনে হচ্ছে পুরো মানে নরমাল স্বাভাবিক জয়েন্ট না। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পিআরপি আমরা টেক কেয়ার করি, সেক্ষেত্রে গ্রেড 4 সার্জারি টেক কেয়ার করি আমরা। আচ্ছা, তাছাড়া আর কি কি আধুনিক চিকিৎসা রয়েছে জয়েন্ট সার্জারির জন্য? আপনারা কি কি অ্যাপ্লাই করে থাকছেন? আমরা হয় আইদার টেক কেয়ার মানে নিউরো সার্জারি অথবা আমরা স্টিম সেল দিই অনেক সময় গ্রেড 4 এর ক্ষেত্রে, তবে সেক্ষেত্রে সার্জারি বেস্ট অপশন। আচ্ছা, পরবর্তী দিকে কোনো সমস্যা হয় না যে সার্জারির পরে যদি আবার এটা রিকারেন্ট করে, এই ধরনের কোনো যেহেতু কমপ্লেইন? কার্টিয়াস আমি সেই জায়গায় নতুন আমি মানে দিচ্ছি, সেক্ষেত্রে পেইন হওয়ার কোনো কথা না। আচ্ছা, ঠিক আছে। আমার কাছে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নের কিছু উত্তর আমি আপনার কাছ থেকে জানতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে হাড় ভাঙা বা জয়েন্টের ব্যথা এগুলোর জন্য কবিরাজি, ঝাড়ফুঁক, বান এইগুলো আসলে কতটুকু বিজ্ঞানসম্মত, বা করলে হচ্ছে কি কি খারাপ দিকগুলো রয়েছে সেটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমাদের পঙ্গু হাসপাতাল অনেক সময় কিছু কিছু মানে কবির চিকিৎসা করা আসে, মানে হাতে ওরা প্লাস্টারের বদলে এমন জোরে বাঁশের একটা পুরো কঞ্চির মতো বেঁধে রাখে, পুরো দেখা যাচ্ছে হাতে এই যা পুরো কালো হয়ে গেছে, 3-4 পুরো কালো হয়েছে এমন দেখা যাচ্ছে, সেক্ষেত্রে পুরো আমার হাতটা কেটে ফেলাতেছে। এটাকে বলে আমার কম্পারেটিভ সিনড্রোম বলে থাকি আমরা। পুরো হাতটা পুরো নীল বা কালো হয়ে গেছে, এবং এতভাবে টাইট করে অনেক কবিরাজি ওরা করে আসে, টাইট কিছু বেঁধে রাখতেছে ওরা, এরকম সমস্যা হয়েছে। মানে সেক্ষেত্রে আসলে তখন এই হাত পুরো বাদ হয়ে গেলে অনেক লাভ নেই সেক্ষেত্রে ট্রিটমেন্ট করে কোনো। তাহলে অবশ্যই সেক্ষেত্রে আসলে এগুলো করা যাবে না। না করে যে কোনো একজন মানে যে কোনো একজন এবং অ্যাটলিস্ট একটা এমএস ডাক্তার কাছে যাওয়া উচিত মিনিমাম। মানে তখন তাৎক্ষণিক যে ডক্টর আছে আশেপাশে তার পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা করা যায়। আচ্ছা, এবার আমি নেক্সট প্রশ্নটা একটু জানতে চাচ্ছি, হাঁটতে গেলে যে কোনোভাবে যদি পা মচকে যায় সেক্ষেত্রে প্লাস্টার করাটা কি জরুরি, অথবা যে ফার্মেসিগুলোতে ক্র্যাপ ব্যান্ডেজগুলো যেগুলো পাওয়া যায় সেটা ইউজ করলে অনেকটা উপকার চলে আসে? হাতটা একটু মুচকে গেলে আমার মেইন লক্ষ্য হচ্ছে আমার জয়েন্ট যেহেতু না নড়াচড়া করে। ক্রেপ ব্যান্ডের সমস্যা, ক্রেপ ব্যান্ড জয়েন্ট যেমন সাপোজ আমার অ্যাঙ্কেল জয়েন্টে, আমি ক্রেপ ব্যান্ডে আমার অ্যাঙ্কেল জয়েন্টে নড়াচড়া করবে, কিন্তু আমি চলাফেরা নড়াচড়া করবে, প্লাস্টার করলে কিন্তু আমার জয়েন্ট ফিক্সড। সো প্লাস্টার দেখা যাচ্ছে মোটামুটি 10-15 দিন যদি প্লাস্টার করা থাকে 100% রিকভার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে ডিপেন্ড করছে। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে একটু জানতে চাই, বাচ্চাদের হাড় এমনি জোড়া লেগে যায়, সেক্ষেত্রে আসলে চিকিৎসকের শরণাপন্নর দরকার নেই বা কোনো ধরনের তেমন চিকিৎসারও প্রয়োজন নেই, এটা কতটুকু কুসংস্কার নাকি সংস্কার? প্রয়োজন আছে, কারণ বাচ্চা হাড়টা ঠিক মতো জোড়া লাগতে হবে, তো জায়গা মতো না বসে লাগতে ব্যাঘাত হয়ে যাওয়ার লাভ নেই তো সেক্ষেত্রে মানে আবার নতুন করে এটা সার্জারি ঠিক করতে হবে সেক্ষেত্রে। আর সচরাচর কিন্তু বাচ্চাদেরই এই ধরনের হচ্ছে প্রবলেমটা হয়, হাড় ভেঙে যাওয়া বা হচ্ছে, কারণ তারা তো হচ্ছে ছোট বয়সে তেমন একটা বুঝতে পারে না, পড়ে গিয়ে অনেকটাই হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিকভাবে আসলে তাহলে কি করা উচিত? বাচ্চাদের সেক্ষেত্রে সবার আগে ডাক্তার কাছে আসা উচিত, অর্থোপেডিক সার্জন আসা উচিত, তারপর আমরা এক্সরে করে দেখি বাচ্চাটা কোথায় ফ্র্যাকচার হয়েছে, কোন পজিটিভ ফ্র্যাকচার হয়েছে, তারপর আমরা পেশেন্টকে সেটাকে আমরা ক্লোজ রিডাকশন করি, ম্যানুয়ালি আমরা ট্র্যাকশন দিয়ে আমরা পেশেন্টের রিডাকশন করে তারপর আমরা প্লাস্টার করে দিয়ে দিই এটা বাচ্চাদের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু জানতে চাই, সেটা হচ্ছে যদি কারো ফ্র্যাকচার হয়ে থাকে বা লিগামেন্ট ইনজুরি হয়েছে, তবে চিকিৎসকের কাছে যেতে অনেকটা সময় লাগবে, সবাই তো আসলে এরকম একটা জায়গায় থাকে না যেখানে আশেপাশে হাসপাতাল রয়েছে, তখন আসলে ওই ব্যথাটা কমানোর জন্য বা আরো বেশি হচ্ছে আঘাত পাওয়ার পর আরো বেশি ক্ষতি না হয়, সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে অনেক সময় ঢাকার বাড়িতে আমাদের রোগীরা আসে, সেক্ষেত্রে অনেক সময় আমরা প্লাস্টার করতে না পারলে অন্তত বলি যে দুই পাশে দুটো স্কেল দিয়ে রাখতে, মাঝখান দিয়ে বেঁধে মানে জয়েন্টে যদি ফিক্স থাকে, যেমন বোনসটা সমান থাকে, সেই পজিশন নিয়ে পেশেন্টটাকে ঢাকায় মুভ করা উচিত।
নরমাল স্কেল যেটা রয়েছে কাঠের স্কেল, কাঠের স্কেলগুলো দিয়ে আমরা। আচ্ছা ঠিক আছে, বেশি টাইট না করে, ঠিক আছে। আচ্ছা যাতে একটা ব্লাড ফ্লো হতে পারে ভালো মতো। আচ্ছা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি, একটু জানতে চাই আপনার কাছে, আমরা যেহেতু চাই ডেফিনেটলি হচ্ছে প্রিভেনশনটা আমাদের জন্য প্রথম কথা, যে আমরা প্রিভেনশন যদি করতে পারি তাহলে তো কোনো কথাই নেই। সেক্ষেত্রে আপনার কি কি পরামর্শ থাকবে দর্শকদের উদ্দেশ্যে, কিভাবে আসলে হাঁটুর জয়েন্টের বা এই যে প্রবলেমগুলো রয়েছে সেখান থেকে প্রিভেনশন করা যেতে পারে, কি কি পরামর্শ আপনি দিবেন তাদের উদ্দেশ্যে একটু জানতে চাচ্ছি। আচ্ছা প্রথমত আসলে আমাদের হাঁটুর সমস্যা বর্তমান হচ্ছে আমাদের মানে মা বোনদের বেশি হচ্ছে স্থূলতার কারণে। আমাদের আসলে সবাইকে আস্তে ওভার হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ওভারহেডের কারণে মেইনলি পেইন শুরু হচ্ছে। যে কোনো মানুষের কিন্তু আমার ওয়েট পেইন হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের ওভারহেড আর ওয়েটটা কমাতে হবে, এটা ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড, ঠিক আছে। এবং সেক্ষেত্রে আমাদের মা বিশেষ করে মহিলারা কিন্তু ভিটামিন ডি অভাব আছে। আমার মহিলাদের বলি মোটামুটি মিনিমাম সূর্যের আলোতে 15 থেকে 20 মিনিট থাকতে বলি, সকালে মিষ্টি আলোতে সকাল 7টা থেকে 8টা রোজ থাকতে বলি। আচ্ছা ভিটামিন ডি এর একটা ছোট প্রশ্ন করে ফেলি, ভিটামিন ডি যেটা এখন কিন্তু সবাই ফার্মেসি থেকে যে কোনো ভাবে কিন্তু হচ্ছে ওষুধ নিয়ে খাচ্ছেন, কেউ হচ্ছে 40,000 ইন্টারন্যাশনাল ইউনিটটা খেয়ে ফেলছেন, কেউ 2 লাখ পর্যন্ত কিন্তু খাচ্ছেন। আসলে কতটুকু খাওয়া উচিত বা কতটুকু খেলে এটা কোনো প্রবলেম হবে না? আমাদের মহিলাদের মোটামুটি সবারই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। সেক্ষেত্রে সবসময় বলে যে মোটামুটি যে ওয়েটও ডিপেন্ড করতেছে। চিকিৎসা স্বাস্থ্য হলে 20,000 ইউনিট শুরু করতে প্রতি সপ্তাহে 3 মাস খাবে, আর স্বাস্থ্যবান হলে 40,000 পাওয়ারে খাবে, এভরি উইক করে 3 মাস খাবে, এটা মোটামুটি বলি। আর সবচেয়ে ভালো সূর্যের আলোতে যাওয়াটা বেস্ট। সূর্যের আলোতে যাতে সবাই, বিশেষ করে যারা পর্দা করেন তাদেরও কিন্তু উচিত হচ্ছে সকালে সূর্যের আলো বা বিকালে মিষ্টি রোদটা, সেই রোদটা পেলে অনেকটা ভিটামিন ডি কভার হয়ে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন এবং খুব সুন্দর সুন্দর পরামর্শ আমাদের দর্শকদের দিলেন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক এই ছিল ডক্টরস অন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।